আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। নেতানিয়াহু বললেন, হামাস ও হিজবুল্লাহ আটকাতে ইসরায়েল সবকিছু করবে। হিজবুল্লাহ শক্তিশালী এলাকা লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, হামাসের প্রতিনিধি দল কায়রোয়। টেরিফের হুমকিতে ট্রাম্পের দাবি 5টি যুদ্ধ থামানো সম্ভব। মস্কোর সাতুরা পাওয়ার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা। দিল্লির ফরিদাবাদ বিস্ফোরণের জেরে সাংবাদিকদের ঘরে অভিযান, উদ্বেগ বাড়ছে কাশ্মীরে। ভেনিজুয়েলায় মার্কিন অভিযান, 6 এয়ারলাইন্স ফ্লাইট বাতিল। এবং রাশিয়ার চাপ থেকে মুক্তির চেষ্টা, কিন্তু শেষ চেয়েছিলেন না মৃত্যুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নেতানিয়াহু বললেন, হামাস ও হিজবুল্লাহ আটকাতে ইসরায়েল সবকিছু করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ স্পষ্টভাবে জানিয়েছেন, লেবাননে হিজবুল এবং গাজার হামাসের যাতে পুনর্গঠিত হতে না পারে, ইসরায়েল যা কিছু প্রয়োজন তাই করবে। গত সপ্তাহে ইসরায়েল লেবাননে একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। শনিবার সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ রকেট লঞ্চার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত এনেছে। সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী শনিবার ইসরায়েলি হামলায় অন্তত 21 জন নিহত হয়েছেন, আরও অনেক মানুষ আহত হয়েছেন। 10 অক্টোবর থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগে হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করেছে। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। লেবাননে হিজবুল্লাহ যেন আমাদের বিরুদ্ধে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে। 2 বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। হিজবুল্লাহ শক্তিশালী এলাকা লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধাকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। রোববার 23 নভেম্বর স্থানীয় সময় বিকালে হামলা সংঘটিত হয়। লেবাননের সংবাদ মাধ্যমগুলো জানায়, এটি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ঘটে, যা হিজবুল্লাহ শক্ত অবস্থান হিসেবে পরিচিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছু সময়ের মধ্যে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। গত বছর হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, তবে সম্প্রতি কয়েক সপ্তাহে লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। এই কারণেই প্রতিরোধমূলক হামলা চালানো হচ্ছে। লেবাননের সীমান্ত এলাকায় হামলা অনেক সময় ঘটেছে, কিন্তু বৈরুতের বাইরে থেকে হামলা অপূর্ণিহাত এবং পূর্ব ঘোষণা ছাড়াই হওয়ায় শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজধানী বৈরুতে সর্বশেষ হামলা হয়েছিল গত জুলাই। 2023 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ এতে যোগ দেয়। তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হামলা চালাতে থাকে। 2024 সালের জুলাই ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করে। প্রায় 4 মাসের যুদ্ধে তাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা না চালালেও ইসরায়েল তাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাতে থাকছে। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, হামাসের প্রতিনিধি দল কায়রোয়। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য হামাসের কর্মকর্তারা আজ রোববার 23 নভেম্বর মিশরের রাজধানী কায়রোয় গেছেন। গত 10 অক্টোবর থেকে হামাসে ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু ইসরায়েল নিয়মিত লঙ্ঘন করেছে। গাজা সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 44 দিনে অন্তত 497 বার যুদ্ধবিরতি ভাঙিয়েছে ইসরায়েলি বাহিনী। এইসব হামলায় এখন পর্যন্ত 342 নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও 788 জন। সবশেষ ইসরায়েলি বাহিনী হামলায় শিশুসহ কমপক্ষে 24 জন ফিলিস্তিনি নিহত হন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোয় পৌঁছেছে। দলটির প্রধান আলোচক খলিলুল হায়ান নেতৃত্বে তারা মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বসবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাস ও হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে। তার দাবি, উভয় গোষ্ঠীর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তবে হামাসের কর্মকর্তারা সৌদি সংবাদ মাধ্যম আশার্ক আল আওসাদকে জানিয়েছেন, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো আক্রমণ চালায়নি। টেরিফের হুমকিতে ট্রাম্পের দাবি, 5টি যুদ্ধ থামানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, 8টি যুদ্ধের মধ্যে 5টি তিনি থামিয়েছেন, যেখানে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ট্যারিফ বা শুল্কের হুমকি। ট্রাম্পের কথায়, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রিলিয়ন ডলার আকার শুল্ক আদায় করেছে, যা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক হয়েছে। যদি অন্যরা যুদ্ধ বন্ধ না করেন বা নতুন করে শুরু করে,
আমরা টেরিফের হুমকি দেখিয়ে তাদের নিয়ন্ত্রণ করেছি। 8টির মধ্যে 5টির যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দিয়ে থামিয়েছি। ট্রাম্পের এই মন্তব্য পূর্বের দাবির সাথে সম্পর্কিত। চলতি বছর মে মাসে তিনি উল্লেখ করেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুল্ক হুমকির মাধ্যমে থামানো সম্ভব, যদিও ভারত এই ভূমিকাকে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে স্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ধরনের দাবি মূলত রাজনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের শুল্ক হুমকির কার্যকারিতা নিয়ে বিতর্ক এখনও আছে। মস্কোর সাতুরা পাওয়ার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা। রাশিয়ার মস্কো অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তাপ ও বিদ্যুৎ কেন্দ্র ড্রোন হামলার মুখে পড়েছে। রোববার 23শে নভেম্বর রাতে এই হামলার পর কেন্দ্রে আগুন ধরে যায় এবং জরুরি ভিত্তিতে ব্যাকআপ বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে বরোভিয়েভ জানান, ইউক্রেনের ড্রোনগুলো ক্রেমলিন থেকে প্রায় 120 কিলোমিটার পূর্বে অবস্থিত সাতুরা পাওয়ার স্টেশনকে লক্ষ্য করেছিল। ড্রোন হামলার সময় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাতের আকাশে আগুনের গোলা উঠতে দেখা যায়। সেই মুহূর্তে ভিডিও টেলিগ্রামে ছড়িয়ে পড়ে। পেরোভিয়েভ বলেন, কয়েকটি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পেরিয়ে স্টেশনের ভেতরে ঢুকেছে। এতে সেখানে আগুন ধরে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হামলায় কেন্দ্রটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, 3টি বড় ট্রান্সফরমারে আগুন ধরে। প্রতিটি ট্রান্সফরমারের আয়তন প্রায় 65 বর্গ কিলোমিটার, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। গভর্নর আরও জানিয়েছেন, কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যাকআপ সাপ্লাই চালু রাখা হয়েছে। বাইরে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য মোবাইল হিটিং সিস্টেম পাঠানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর তাদের বাড়িতে গরম পাওয়া যাচ্ছে না। উভয় দেশের মধ্যকার চলমান সংঘাতে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যেমন ইউক্রেন রাশিয়ার তাপ ও বিদ্যুৎ স্থাপনাগুলোর দিকে হামলা চালাচ্ছে, তেমনি রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ স্থাপনাগুলোকে টার্গেট করছে। দিল্লির ফরিদাবাদ বিস্ফোরণের জেরে সাংবাদিকদের ঘরে অভিযান, উদ্বেগ বাড়ছে কাশ্মীরে। দিল্লির ফরিদাবাদ রেড ফোর্ট বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারের পরিবার কাশ্মীরের সাংবাদিকদের উপর দমনপীড়ন শুরু করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার, এমন অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তাকে অজুহাত করে এবার পেশাজীবীদের নিশানায় পরিণত হয়েছে এক বিস্তৃত প্রবণতা সামনে এসেছে। সম্প্রতি কথিত দিল্লি বিস্ফোরণের অভিযোগে কাশ্মীরের চিকিৎসকদের উপর বড়সড় অভিযান চালিয়েছে মোদী সরকার। তারই ধারাবাহিকতা এবার সাংবাদিকদের লক্ষ্য করা হচ্ছে বলে দাবি স্থানীয় মহলের। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 20শে নভেম্বর ভারতের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ জম্মুর ঐতিহ্যবাহী সংবাদপত্র কাশ্মীর টাইমসের কার্যালয়ে অভিযান চালায়। তল্লাশিতে জীবন্ত AK-47 কার্তুজ, পিস্তলের রাউন্ড ও গ্রেনেড লিভার উদ্ধার রয়েছে বলে দাবি করেছে এজেন্সি। পত্রিকাটির নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে ভারত বিরোধী কার্যকলাপ ও অসন্তোষ ছড়ানোর অভিযোগে একটি মামলা দায়ের করেছে। ধারণা করা হচ্ছে, তদন্তের অংশ হিসেবে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান, যার সাংবাদিকতার আড়ালে সংবাদ বিরোধী বয়ান ছড়ায়। কিন্তু বিশ্লেষকদের মতে, চিকিৎসকদের পর সাংবাদিকদের উপর এমন কঠোর পদক্ষেপ মোদী সরকারের সমালোচক গোষ্ঠীগুলোকে ভয় দেখানোর পরিকল্পিত প্রচেষ্টা। তাদের ভাষায়, এটি স্পষ্টভাবে ভিন্নমত দমনের কৌশল। রাজনৈতিক নেত্রী ইলতিজা মুফতি এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ উদ্ধত্ত আচরণ এবং কাশ্মীরের নাগরিক সমাজকে চুপ করিয়ে দেওয়ার আরেকটি উদাহরণ। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান, 6 এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্র নতুন ধরনের অভিযান শুরু করতে পারে, এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রশাসনের 4 জন কর্মকর্তা। তবে কবে, কেমন আকারে বা প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন অভিযান নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যা দুই দেশের সম্পর্ককে আর উত্তপ্ত করেছে। মার্কিন প্রশাসনের সতর্কতায় ভেনেজুয়েলার আকাশসীমা এখন অসুরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই 6টি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট বাতিল করা কোম্পানিগুলো হলো ইবেরিয়া স্পেন, TAP পর্তুগাল, লাতাম চিলি, এভিনিয়াকা কলম্বিয়া, গোল ব্রাজিল। মার্কিন প্রশাসনের যুক্তি, মাদুরো সরকারের বিরুদ্ধে অবৈধ মাদক চোরাচালান এবং সন্ত্রাসের অভিযোগ। মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন। 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিকল্প পরিকল্পনার মধ্যে এমন পদক্ষেপও আছে যা মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে পারে। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করেছেন ট্রাম্প তাকে সরাতে চেয়েছেন। তবে বাস্তবে এমন চেষ্টা হলে ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী একত্রিত প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে সাধারণ মানুষের জীবন ভিন্ন ছবি দেখাচ্ছে। কারাকাসের বাজারে গিয়ে বিবিসি সাংবাদিকরা দেখছেন, মানুষের যুদ্ধের ভয় নয়, বরং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত। কফির কাপ হাতে আলহান্দ্রো ওরিয়ানা বলেছেন, আসল সমস্যা হলো ডলারের দাম ও বাজারে ক্রেতার কম সমাগম। রাশিয়ার চাপ থেকে মুক্তির চেষ্টা, কিন্তু শেষ চেয়েছিলেন না মৃত্যুর। চেচনিয়ার 23 বছর বয়সী তরুণী আয়শাত বাইমুরাদভ
তার জীবন থেকে পরিবারের নিয়ন্ত্রণ ও জোরপূর্বক বিয়ে থেকে মুক্তি খুঁজতে চলতি বছরের শুরুতে পালিয়ে যান। তিনি আর্মেনিয়ার ইয়েরেভানে পৌঁছে চুল ছোট করেন, হিজাব খুলে ফেলেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করতে শুরু করেন। বন্ধুদের বলেছিলেন এবার তিনি সত্যিকারের স্বাধীন বাতাসে শ্বাস নিচ্ছেন, কিন্তু তার স্বপ্ন স্থায়ী হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অক্টোবর মাসে ইয়েরেভানের ভাড়া করা ফ্ল্যাট থেকে আইশাতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় হত্যা নিশ্চিত করেছে। সিসিটিভি দেখা যায় দুই ব্যক্তিও ফ্লাইট থেকে বের হয়ে যাচ্ছেন। এর মধ্যে একজন তরুণীও ছিলেন, যার সঙ্গে আইশাত অনলাইনে পরিচিত ছিলেন। সন্দেহভাজনরা পরে রাশিয়া ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। চেচনিয়া দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, গুম, নির্যাতন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের হত্যার জন্য আন্তর্জাতিকভাবে আলোচিত। কিন্তু আইশাতের ঘটনা বিশেষ। তিনি প্রথম তরুণী যিনি চেচনিয়া থেকে পালিয়ে এসে বিদেশে নিরাপদ আশ্রয় খুঁজলেন এবং হত্যার শিকার হলেন। মৃত্যুর আগে আইশাত জানিয়েছিলেন পরিবার তাকে নজরদারিতে রাখত, ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল, এমনকি জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তিনি একটি সহায়তাকারী সংস্থা SKSOS এর মাধ্যমে আর্মেনিয়ায় পৌঁছান। সেখানে তিনি প্রথমে ছোট্ট শহরে কাজ শুরু করেন, পরে আরও স্বাধীনতার খোঁজে ইয়েরেভানে চলে আসেন। আইশাতের ফ্ল্যাট থেকে বের হওয়া নারী দাগেস্তান থেকে, আর অন্য ব্যক্তি চেচেন বংশোদ্ভূত এবং চেচনিয়া ক্ষমতাধর ব্যবসায়ীর আত্মীয়। চেচেন কর্তৃপক্ষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি রাশিয়া থেকে পালিয়ে আসা অন্যান্য চেচেন নারীদের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছে। একজন পালিয়ে আসা নারী বলছেন, পালানো যায় কিন্তু মুক্ত হওয়া যায় না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।